গভীর রাতে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত 2:52 গুলশানের বাসায় পৌঁছান তিনি। এর আগে বুধবার দিবাগত রাত 1:15টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এভারকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 4 মাস পর গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ 8 জনের জীবন সংকটে, তারা আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এছাড়া আরও 13 জন গুরুতর দগ্ধ রয়েছেন, বাকি 23 জন গুরুতর নন। তাদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 32। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ 44 জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ওই ঘটনায় গুরুতর আহতদেরই এই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত আইসিইউতে 8 জনকে চিকিৎসা দেওয়ার কথা জানান ইনস্টিটিউটের পরিচালক। তবে এদের জীবন সংকটে। আরও 13 জন আছেন যাদের শরীরের 40 থেকে 50% পুড়ে গেছে। এছাড়া 23 জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি পরামর্শ দিচ্ছেন। পরিচালক জানান, বিদেশি ডাক্তাররা প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন। এছাড়া সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিভিন্ন দেশ। অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে। তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন, এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। সোমবার স্কুল ছুটির কিছুক্ষণ আগে মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে আহতদের বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ এবং উত্তরার কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের আতঙ্ক এখনও কাটেনি। তারা বলছে কেউই ক্লাসে ফেরার মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে কবে ক্লাস শুরু হবে সিদ্ধান্ত নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, কোনো শিক্ষার্থী নিখোঁজের খবর নেই। কারো কাছে তথ্য থাকলে হেল্প ডেস্কে জানানোর অনুরোধ করা হয়েছে। সোমবার বিমান দুর্ঘটনার পর থেকেই বন্ধ মাইলস্টোন স্কুল। বুধবার কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। তারপরও ভিড় করেছেন অনেকে। আসে অনেক শিক্ষার্থীও। তারা বলছে ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। শিশুদের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। হাফ পুরো অবস্থায় দেখছি, ইভেন 80%, 20% পুরো অবস্থায় দেখছি। এই অবস্থায় কার মেন্টালি থাকে ক্লাস করার? স্বাভাবিকভাবে তো আমাদের মধ্যে একটা ভয় থাকবে। তো সেই ভয় থেকে চিন্তা করতে গেলে তারা তো একটা ট্রমার মধ্যে থাকবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি। আতঙ্কিত হয়ে গেছে, যে সাউন্ড হয়েছে, শব্দ হয়েছে, আগুন দেখছে, এটাতে সে বারবার ওই কথাই বলতেছে। কিছু হাত কাটা, কিছু পাও কাটা, কিছু মাথা নাই, এরকম যেটা দেখে ও নিজেও করতে পারতেছে না, ওটা মানতেই পারছে না। আমরা সবাই মেন্টালি ট্রমায় আছি যে এখন কি হবে, কিভাবে এখানে এসে ক্লাস করবে আর কিভাবে লেখাপড়ায় মন দেবে, এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। হতাহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা খুঁজতে 7 সদস্যের কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। আপনারা কাইন্ডলি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে 5 নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, আপনাদের কোনো প্যারেন্টস, কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে, আপনারা অনতিবিলম্বে
এই জায়গাটায় যোগাযোগ করুন। রোববার অভিভাবকদের সঙ্গে বৈঠক করবে স্কুল কর্তৃপক্ষ, সেখানেই হবে ক্লাস শুরুর সিদ্ধান্ত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতিচিহ্ন ছুঁয়ে কাঁদছেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। তৌকিরকে শহীদ ঘোষণা এবং বিমান বাহিনীর কোনো স্থাপনা তার নামে নামকরণের দাবি পরিবারের। সন্তানের সমাধির পাশে বসে ডুকরে কাঁদছেন বাবা তহুরুল ইসলাম। প্রথমবার তৌকিরের একা যুদ্ধবিমান চালানোর খবরে উচ্ছ্বসিত ছিল পুরো পরিবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় সে আনন্দ পরিণত হয়েছে চরম বিষাদে। প্রতিবেশীরা জানান, তৌকির ছিলেন মিশুক, ভদ্র ও মেধাবী। তার এই অকাল মৃত্যু মেনে নেয়ার মতো নয়। দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। কেন পাইলট এই দেশে করতে পারি না? আমাদের সন্তান হারার বেদনা একটা মা ছাড়া কেউ বুঝবে? মা বাবা সে সারা জীবন সন্তানের জন্য কাজ করে, বাড়িতে একটা বয়স্ক লোক যেত, তাড়াতাড়ি উঠে বসতে দিত, মানে খুবই অমায়িক। এই বছরই তৌকিরের পদোন্নতি হওয়ার কথা ছিল। এ নিয়ে বাবা মায়ের সাথে আলোচনাও হয়েছিল। তবে সফলতা আসার আগেই চিরবিদায় নিলেন তৌকির। তাকে স্মরণীয় করে রাখতে বিমান বাহিনীর সহযোগিতা চান তৌকিরের বাবা। বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনীতে থাক, ইতিহাসের পাতায়, বিমান বাহিনীর পাতায়। ছেলেসহ উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত সবার জন্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তৌকিরের পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যখনই সংকট তখনই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এ পর্যন্ত অন্তত 3টি বড় সংকটে ডক্টর ইউনূসের সঙ্গে এক কাতারে দাঁড়িয়েছেন স্বৈরাচার বিরোধীরা। তাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকলেও জাতীয় ঐক্যে এখনো ফাটল ধরেনি। অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার দেশ গড়তে শুধু এখনই নয়, ভবিষ্যতেও জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ রাজনৈতিক বিশ্লেষকদের। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার আগেই জাতীয় ঐক্যের ডাক দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই। এরপর থেকে গত 1 বছর ধরে মতের অমিল, রাজনৈতিক বাকযুদ্ধ, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, একে অন্যকে কটাক্ষ, সরকারকে হুমকি ধমকি কোনো কিছুই বাদ যায়নি। তারপরও এ পর্যন্ত সংকট হয়নি জাতীয় ঐক্যে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার, আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও দিল্লি থেকে শেখ হাসিনার উস্কানি, সব মিলে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই আরও একবার জাতীয় ঐক্যের আহ্বান। ভেদাভেদ ভুলে গত 4 ডিসেম্বর এক কাতারে সব দলমত। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, নির্বাচন ও করিডোর নিয়ে গত মে মাসে আবারও সংকট। 24 মে ফের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সারিতে ঐক্যবদ্ধ সবাই। সবশেষ গোপালগঞ্জের সংঘর্ষ, সচিবালয় হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে নতুন সংকট। 22 জুলাই আবারও যমুনায় ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যের ডাক। পতিত ফ্যাসিবাদের অপতৎপরতা মোকাবিলায় এমন রাজনৈতিক ঐক্য দৃষ্টান্তমূলক বলছেন বিশ্লেষকরা। যারা যারা রক্তাক্ত বিপ্লবের পক্ষে ছিল তাদের সকলেরই সম্পূর্ণ সমর্থন নিয়ে গঠিত হয়েছে। তো এখানে সরকার গঠনের মধ্যে একটা ঐক্য আছে, যার ফলে আপনি বারবারই সকলকে সরকারের পাশে থাকতে দেখেছেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো সরকারের ব্যর্থতাও আছে, কিছু কিছু সরকারের সমস্যাও আছে। সেই সমস্যাগুলো কি? সরকার ক্ষমতা কাঠামোতে কর্তৃত্ববাদীদেরকে সরায় নাই। পতিত স্বৈরাচার বড় ধরনের বিশৃঙ্খলা ঘটিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে, তাই ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। যে ষড়যন্ত্র হচ্ছে ফ্যাসিবাদীদের পক্ষ থেকে, সেটি রুখতে হলে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য যে এর আগে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম কোনো ঐক্য দেখিনি, বা সরকারের তরফ থেকেও কখনো রাজনৈতিক দলকে এভাবে ডাকা হয়নি জাতির ক্রান্তি লগ্নে, যেটি পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু আমরা দেখি। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন সংযোজন। গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণে সরকার পরিবর্তন হলেও ধরে রাখতে হবে জাতীয় ঐক্য, বলছেন বিশ্লেষকরা।
রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতি নিয়ে 12টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে নেতারা অভিযোগ করেন বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে সরকার। বলেন, এমন আচরণ সরকার ও আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার কথাও বলেন নেতারা। দেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে 12টি রাজনৈতিক দল ও জোটের নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নেয় গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, 12 দলীয় জোট, বাসদ, সিপিবি সহ আরও কয়েকটি দল। বৈঠক শেষে নেতারা জানান, দেশের সার্বিক পরিস্থিতির উন্নতিতে সরকারকে আরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। সর্বদলীয়ভাবে বৈঠক করে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল সে সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনি মাঝে মাঝে বসেন, সময় সময় বসেন, মত বিনিময় করেন। দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। জনগণ এবং রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে 5 আগস্টের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান নেতারা। বলেন, বিশেষ কোনো দলের প্রতি পক্ষপাত সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট করবে। নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। শুধু সংকটে নয়, প্রতি মাসেই সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। মাসে যেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগের মধ্যে দিয়ে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই চক্রান্ত সফল হবে না। নির্বাচন প্রক্রিয়া দ্রুত করতে বিএনপি তাগিদ দিয়েছে বলেও জানান তিনি। বুধবার গুলশানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাথে মঙ্গলবার বৈঠক করে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় গতকালকের বৈঠকে যোগ দেয় বিএনপি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা। অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর অভিজ্ঞতা না থাকায় রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি আলোচনার তাগিদ দেন মির্জা ফখরুল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। গোপালগঞ্জের পর মঙ্গলবার সচিবালয়ের ঘটনার পেছনে পতিত স্বৈরাচারের দোসররা জড়িত বলে দাবি মির্জা ফখরুলের। সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। রাজনীতিতে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলেও জানান মির্জা ফখরুল। গণতন্ত্র মানেই তো হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী বছরের প্রথম দিকেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনে দেরি হলে জটিলতা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারে দলটির জনশক্তি ও সুধীর সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত হতে হবে নির্বাচন। অতীতের মতো নির্বাচন মেনে নেওয়া হবে না। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের আমির আরও বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। এ কারণেই প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দেশ। স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বেতন ভাতা ফেরত দিয়ে দ্রুত তাকে পদত্যাগের দাবি জানান তিনি। চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। পদযাত্রার ২৩তম দিনে বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপির নেতারা। সেই সাথে তাদের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। এই গণহত্যার তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড অভিমুখে পদযাত্রা করে এনসিপি। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, দেশে সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। চাঁদপুরের মধ্যে কোনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। শেখ হাসিনার আমলে বিমান খাতে অনিয়ম দুর্নীতি তদন্তের জোর দাবি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে স্বাস্থ্য উপদেষ্টাকে ব্যর্থতার দায়ে সরে যেতে বলেন। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। চাঁদপুরের পর এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি কুমিল্লায়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী সপ্তাহে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। নীতি সুদহারও অপরিবর্তিত থাকছে, বাড়ছে না বেসরকারি খাতের ঋণের প্রবাহ। কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমন পথে হাঁটছে তারা। তবে এতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে কি পরিমাণ অর্থ বাজারে সরবরাহ করা হবে তা মুদ্রানীতির মাধ্যমে ঠিক করবে বাংলাদেশ ব্যাংক। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বেসরকারি বিনিয়োগকে প্রাধান্য দিয়ে নতুন অর্থবছরের প্রথম 6 মাসের কৌশল প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বড় ধরনের পরিবর্তন ছাড়া এবারও ঘোষণা করা হবে সংকোচনমূলক মুদ্রানীতি। সরকার পরিবর্তনের পর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার 8.5 থেকে 10% করে, ফলে মূল্যস্ফীতি কমতে শুরু করে। তবে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি মূল্যস্ফীতি। চড়া নীতি সুদ হারের কারণে বিনিয়োগে ভাটা পড়েছে। পলিসি রেটে আপাতত হাত দিবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি, প্রজেকশন করতে পারছি যে বিনিয়োগ পুরোদমে শুরু হতে এবছরটা লেগে যাবে। অতএব এবছরটা ভালোভাবে শেষ করে একটা স্থিতিশীল অবস্থা আছি। সেখানে গ্রোথ আশাব্যঞ্জক হবে না, কিন্তু কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড, ইকোনমির কোনো ইন্ডিকেটরের মধ্যে কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড আপনারা দেখতে পাবেন না। এরকম একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে শুধুমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় না, একই সাথে প্রভাব পড়ে বেকারত্বে। তবে শুধুমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি কাজে আসে না বলে জানান বিশ্লেষকরা। রাজস্ব আদায় ও বাজার তদারকি বাড়ানোর কথাও জানান তারা। সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র কন্ট্রাকশন মাইটি পলিসি দিয়ে এটা কন্ট্রোলে আনতে পারবে না,
পারবে না সেটা একেবারে বলি না, গ্রসলি বলি না, পারবে হয়তো বা, কিন্তু ডিজায়ার্ড পরিমাণে হবে না। তাহলে আর কি করতে হবে? সাথে সাথে আপনাকে করতে হবে যে আপনার এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আপনাকে শক্তিশালী করতে হবে। চলতি বছরে সার্বিক মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনতে পারলে নীতি সুধার পরিবর্তন হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দুটি স্কুলের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ কাজ চলছে। এতে আতঙ্কের শিক্ষার্থী ও অভিভাবকরা। ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা আরও বেড়েছে। এছাড়া ভোগান্তি বেড়েছে যানজটে। নগর কর্তৃপক্ষ বলছে এই বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। চট্টগ্রাম নগরীর সিডি এভিনিউ সড়কের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি ও পুলিশ লাইন্স স্কুলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজ চলছে। স্কুলের ফটক ঘেঁষে নির্মাণ সামগ্রী, মাথার উপর বিশালাকার নির্মাণাধীন গার্ডার। যানবাহন এড়িয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। বাচ্চারা স্কুলে আসে, তাদের খুব কষ্ট। সাধারণ জনগণের এই ওভারব্রিজ খুলে ফেলার কষ্ট অতিরিক্ত হচ্ছে। একটা মৃত্যুফল হয়ে আছে না, এটা নিয়ে মানে কর্তৃপক্ষের দৃষ্টি হওয়া উচিত। এটা অনেকদিন যাবত কারো ভ্রুক্ষেপ নেই। ছাত্রদের জন্য বিশেষ করে সমস্যা, পরীক্ষা দেওয়ার সময় অনেক লেট হচ্ছে, এতদিকে তারপর অনেকজন অফিস আদালতে যাওয়ার সময় লেট। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে র্যাম্প নির্মাণ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল নগরবাসী ও শিক্ষার্থীদের। পথচারীদের জন্য ন্যূনতম নিরাপত্তা ছাড়া অবকাঠামো নির্মাণে বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলছে নাগরিক সমাজ। পুরো র্যাম নাম যেখানে নেমেছে দেখবেন যে সমস্তটাই জুড়ে ছিল একটা অব্যবস্থাপনা আছে। এখানকার পথচারী, এখানকার মানুষ, তাদের নিয়ে কোনো চিন্তাভাবনা এখানে করা হয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামাতে গিয়ে সরিয়ে ফেলা হয়েছে দুই স্কুলের সামনের একমাত্র ফুট ওভারব্রিজ। নগর কর্তৃপক্ষ বলছে র্যাম্প নির্মাণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুট ওভারব্রিজের একটা অংশ আর একটা অংশ যখন যাবে, সেখানে অন্য একটা সংস্থার ওয়াল সেখানে থাকে। কাজেই সব মিলিয়ে বিভিন্ন সংস্থার সাথে আমাদের কথা বলে এই কাজগুলো করতে হচ্ছে বিধায় একটু সময় লাগছে। ঝুঁকি নিয়ে এই সড়কে যাতায়াত করে দুইটি স্কুলের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দিনাজপুরের হাকিমপুরে নির্মাণের 4 দিনেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। গাইডওয়াল না থাকায় রয়েছে ভেঙে পড়ার ঝুঁকি। 2 কিলোমিটার সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের দাবি অতিরিক্ত গরমে পিচ গলে যাচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের হাকিমপুরে প্রায় 2 কিলোমিটার সড়ক নির্মাণ করছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,08,14,000 টাকা। 4 দিনের মাথায় সড়কের বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। এর নিচে যে ময়লাটা আছে, এই ময়লাটা ওরা ভালো করে পরিষ্কার করেনি। তারপর সামনে ওই যে পুকুরের সাইডে গাইড ওয়াল দেওয়ার কথা ছিল, 150 মিটার আমরা এস্টিমেটে দেখলাম, গাইড ওয়ালটা বন্ধ দেয়নি, ওই রকম কাজ করে গেছে। আজকে গ্রামবাসী সবাই মিলে রাস্তার কাজ আমরা ঠেকে দিয়েছি, যে আমাদের কাজ ভালোভাবে চাই। আমাদের যেটা মানে সরকার যত টাকা খরচ করেছে রাস্তার পিছনে, আমাদের জানি রাস্তাটা সুন্দরভাবে হয়। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের দাবি শিডিউল মোতাবেক সড়কে কার্পেটিং করা হচ্ছে। এখন তো রোদের তাপমাত্রা ধরেন যে 34-35 ডিগ্রি তাপমাত্রা চলতেছি, এই তাপমাত্রা তো পিচ গলবেই। এলজিইডি কর্তৃপক্ষ বলছে বিটুমিনের পরিমাণ ঠিকমতো আছে কিনা তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। বিটুমিন ঠিকমতো পরিমাণ মতো আছে কিনা এটা করতে গেলে এটা ল্যাবরেটরি টেস্ট করতে হবে। তো আমার উপরে আমার অথরিটি আছে, তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তারা ল্যাবরেটরি টেস্ট করে বুঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে। আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না, সে তো কেবল ইনিশিয়েট কাজটা কেবল শুরু করছে। কাজ মানসম্পন্ন ও শিডিউল মোতাবেক হচ্ছে বলে জানান হাকিমপুর উপজেলা প্রকৌশলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটে প্রায় 2 ডজন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ থাকলেও বেশিরভাগই এখনও বহাল তবিয়তে। কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে বছরের পর বছর। এভাবে তদন্তের নামে কালক্ষেপণে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে, অভিযোগ স্থানীয়দের। সেই সাথে যোগ্য প্রার্থীরাও নিয়োগ বঞ্চিত হচ্ছেন।
জয়পুরহাট সদরে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক শিক্ষক লতিফা খানম জাল সনদে চাকরির অভিযোগের সত্যতা পেয়ে সম্প্রতি তার বেতন ভাতা বন্ধ করে কর্তৃপক্ষ। তবে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন লতিফা। এ বিষয়ে কথা বলতে চাননি স্কুলের প্রধান শিক্ষকও। আমি তো বললাম যে আমি মুখ খুলব না, আমার কমিটি বুঝবে, আমার হেড সার্ভিস। আমাদের এই চিঠিটা বা অভিযোগটা, কমপ্লেন বা যেটাই বলে, এটা ঠিক আছে, এর মধ্যে হয়তো চালাকি বা কোনো কিছু নাই, এটা আপনারা বাড়াই নিয়ে আসছেন, ওরকম আমি কিন্তু বলতেছি না। বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে ভুয়া সনদে শিক্ষক নিয়োগের অন্তত 1 ডজন অভিযোগ জমা পড়েছে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। যোগ্যতাহীন এসব শিক্ষকের কারণে মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে এবং যোগ্য প্রার্থীরাও কাজের সুযোগ পাচ্ছেন না বলছেন সংশ্লিষ্টরা। প্রথম স্থান অর্জন করার পরও আমার বিপক্ষ প্রার্থী মাহবুবা বেগম, তিনি জাল সনদ প্রদান করার পরও তাকে নিয়োগ দেওয়া হয়। কেবল শিক্ষক পদে নয়, নৈশ প্রহরী ও দপ্তরি পদেও 8ম শ্রেণী পাশের ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। জহুরুল নাই, জহুরুল চেয়ারম্যান, এর নামও জহুরুল, দুজনের সেই সম্পর্ক। আমার খালি ফোন দেয়, বলে আপা আপনি 3 ভাইয়ের বোন, আমার বোন, আপনি কোনো দিকে লজ্জা দেবেন না, চাকরি দিতে এগিয়ে দেওয়া লাগবে আপা। জাল সনদে চাকরি নেওয়ার সব অভিযোগের তদন্ত চলছে, জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। তবে কতদিন এসব তদন্ত শেষ হবে এ বিষয়ে কিছু জানাননি কর্মকর্তা। যাচাই বাছাই করে দেখতেছি এবং যেগুলো ভুয়া প্রমাণিত হচ্ছে সেই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে, পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার অন্তত 15 শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া সনদে শিক্ষক কর্মচারী নিয়োগের অভিযোগ উঠলেও স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।